এই ফাইন্ডিংস হচ্ছে যে পুণ্ড্রকে ঘিরে এক সময় কাশীর মতোই এই অঞ্চলের পুণ্য তীর্থস্থান গড়ে উঠেছিল। তার মানে পূর্ববঙ্গের যে ইতিহাস, সেই ইতিহাস অনেক পুরনো। এবং আপনারা নিশ্চয় জানেন যে এইখানে চৈতন্যর হাত ধরে যে গণজাগরণ হয়েছিল, চৈতন্যর হাত ধরে যে জাগরণ হয়েছিল, যে নবজাগরণ হয়েছিল, সেই নবজাগরণের ক্ষেত্রে পূর্ববঙ্গবাসীর মানে অবস্থানটা কেমন বা এইটার সঙ্গে চৈতন্যর সম্পৃক্ততাটা কেমন ছিল। এবং চৈতন্যর যে নবজাগরণ, সেই নবজাগরণের সময় সেই সময়ের মানে মানুষের সঙ্গে সেই সময়ের যারা ধরেন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, সেই সময় যারা কাজীরা ছিল, তাদের সহাবস্থানটা কেমন ছিল, সেইটা ইঙ্গিত আমরা চৈতন্যের ওই কার্যক্রমের ভিতরে খুঁজে পাই। এবং আপনারা এটাও জানেন যে সেই সময়ও একটা গণঅভ্যুত্থান হয়েছিল, এবং সেই গণঅভ্যুত্থানের যে অরন্ধন কর্মসূচি, সেই কর্মসূচি আমরা পরবর্তীতে এসে কিন্তু বঙ্গভঙ্গ আন্দোলনের সময় দেখতে পাই। তার মানে ইতিহাস তার যাত্রা এরকম নানাভাবে অক্ষুণ্ণ রাখে। আমরা যদি ভাষার কাছে ফিরে যাই, তাহলে বাংলা ভাষার যে কথাটা আমরা বলছিলাম, সেই জায়গাটা আমরা খেয়াল করব যে বাংলা ভাষা সব সময় একটা মানে প্রান্তিক ভাষা হিসেবে থেকে গেছে, বা বাংলা ভাষার প্রতি কখনোই ন্যায্যতা প্রতিষ্ঠিত করা হয়নি। সেটা আমরা চর্যাপদের সময় খেয়াল করি, বা মধ্যযুগের ক্ষেত্রেও বাংলা ভাষাকে যেভাবে স্বীকৃতি দেওয়ার কথা, বাংলা ভাষার যেভাবে মর্যাদা প্রতিষ্ঠা করার কথা, সেইটা হয়নি। যার আক্ষেপ আমরা আব্দুল হাকিমের ভিতরে পাচ্ছি বা পরবর্তীতে পাচ্ছি। এই যে নানা রকমের বাংলা ভাষার মানে ধরেন বেদনার জায়গা, সেই বেদনার জায়গাগুলো পূরণের সুযোগ তৈরি হলো কিন্তু 52তে এসে। এবং 52তে এসে এই যে আমাদের ইতিহাসের যে একটা ইতিহাস মানুষের ভিতরে ধরেন হচ্ছে তার যে মানে জিনগত যেরকম মানে প্রবৃত্তি ধারাবাহিকভাবে থেকে যায়, ইতিহাসের ধর্ম হলো ইতিহাসও তার মানুষের ভিতরে, তার জনপদের ভিতরে ওইভাবে সুপ্ত অবস্থায় হোক বা কখনো জাগ্রত অবস্থায় হোক, তার ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখে। এবং বাংলা ভাষার ওই যে বেদনা, সেই বেদনা এসে 52তে যখন পরিষ্কার হলো, তখন কিন্তু এই 52 ভাষা আন্দোলনের দাবির সঙ্গে এই যে খুব দ্রুত পূর্ববঙ্গের সকল অঞ্চলের মানুষ একত্রিত হয়ে গেল। এবং আমরা খেয়াল করে দেখি যে ঢাকাতে যে আন্দোলন সংগঠিত হলো, সেই আন্দোলন কত দ্রুত চট্টগ্রামে ছড়িয়ে পড়লো, বা রমেশ শীলের মতো সেই সময় মানে লেখক কবিরা কিভাবে মানে ভাষা আন্দোলনকে এগিয়ে নিয়ে গেল, বা সেই ভাষা আন্দোলন কিভাবে রংপুরে ছড়িয়ে পড়লো, কিভাবে খুলনায় ছড়িয়ে পড়লো। তার মানে এই পূর্ববঙ্গবাসী তখন আসলে এক ধরনের রেনেসার ভিতর দিয়ে যাচ্ছিল। সেই সময় পূর্ব পাকিস্তানে সেই রেনেসা জাগ্রত ছিল। এবং 66-র পরে যে ঘটনাগুলো ঘটলো, সেই ঘটনার ভিতর দিয়ে এবং 71-এ আমরা যে স্বাধীন বাংলাদেশের জন্ম দিলাম। এবং কিভাবে সম্ভব যে সেই সময়ের যে পাকিস্তান, সেই আপনারা নিশ্চয় জানেন যে সেই সময়ের পাকিস্তান সামরিক শক্তিতে সারা পৃথিবী সম্ভবত তাদের অবস্থান ছিল 7ম, মানে 10-এর ভেতরে সামরিক শক্তিতে ছিল। সেই রকম সামরিক শক্তিতে বলিয়ান একটা মানে বাহিনীর সঙ্গে যুদ্ধ করে পূর্ববঙ্গবাসী বা পূর্ব পাকিস্তান বা আজকের বাংলাদেশ তার স্বাধীনতাকে নিশ্চিত করলো। তাদের এইটা সম্ভব হলো শুধুমাত্র আমাদের ওই নবজাগরণের ধারাবাহিকতার কারণে। এবং নবজাগরণের ভিতর দিয়ে পূর্ববঙ্গের যে সমাজ, সেই সমাজ আসলে তার আকাঙ্ক্ষা, স্বাধীনতার আকাঙ্ক্ষাকে নানাভাবে জোরালো করতে পেরেছিল। এবং এই যে আপনারা খেয়াল করে দেখবেন যে আমাদের 71-এর যে মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের মাঝামাঝি সময়ে এসে কিভাবে যোদ্ধারা নানাভাবে সংগঠিত হতে থাকলো, কিভাবে মুক্তিযোদ্ধারা বা ধরেন আমাদের গ্রামের সাধারণ ছেলেরা মুক্তিযুদ্ধে যুক্ত হয়ে গেরিলা অপারেশনের সঙ্গে যুক্ত হলো, কিভাবে আমাদের এলাকার সাধারণ ছেলেরা, আমার কৃষকের ছেলেরা, আমার তাঁতির ছেলেরা, আমার মজুরের ছেলেরা, কুলির ছেলেরা, মাঝির ছেলেরা সবাই এসে এক একজন সংসপ্তকে পরিণত হলো। এই পরিণত হওয়ার বীজ তার নবজাগরণের শক্তি থেকে আহরিত। এবং এই নবজাগরণের চেতনা ধারাবাহিকভাবে ছিল বলে আমাদের মাত্র 9 মাসের যুদ্ধের ভিতর দিয়ে একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব।